প্রসেসে অ্যাকাউন্ট করাও সেভাবেই, ঠিক আছে। যেমন তুমি যদি কোড প্রসেসে যাও, হ্যাঁ আমি একটু একবার দেখাই, আমি লগ আউট করে নিই আগে। এই যে এখানে গেলে তোমার দুইটা অপশন দেখাবে, এন্টার আর রেজিস্টার। এখানে রেজিস্টারে চাপ দিলে, ঠিক আছে, তোমার এখানে একটা হ্যান্ডেল লিখতে বলবে। হ্যান্ডেল তুমি সাপোজ তোমার নাম দিতে পারো, নামের মাঝে একটা আন্ডারস্কোর দিয়েও দিতে পারো। অনেক সময় সেই একই হ্যান্ডেল যদি এর আগে ইউজ করা হয়ে থাকে তাহলে এর শেষে 1 2 3 এগুলোও দিতে পারো, অথবা তুমি মন করা যে কোনো একটা নাম দিতে পারো, পিকক মানে নিজের ইচ্ছা মতো নাম দিতে পারো, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। আর এরপরে তুমি ইমেইলে তো তোমার অবশ্যই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, আর পাসওয়ার্ডটা তুমি একটা দেবা, আপার কেস লোয়ার কেস মিলিয়ে কনফার্ম পাসওয়ার্ডটা দেবা। রেজিস্টার করলে ওই তোমার ইমেইলে একটা ভেরিফিকেশন যাবে, ওইটা লিঙ্কে ক্লিক করলে হয়ে যাবে। ওই অ্যাজ ইট ইজ একই রকম সিস্টেম আর কি। তোমরা তাহলে এটা করে ফেলো। তোমরা মনে হয় সবুজ করা নাই, আফিয়ারও মনে হয় করা নাই, তাই না? তাহলে তোমরা একটু করে ফেলো এটা। জি ভাই 5 মিনিট। ঠিক আছে, 23 বাজে তো, আমরা 28-এর মধ্যে আশা করি এটা হয়ে যাবে কাজটা। আচ্ছা, সাব্বিরের আপত্তি না থাকলে তোমার প্রোফাইল থেকে একটা জিনিস একটু দেখাইতাম। জি ভাইয়া, সমস্যা নাই। এখানে দেখো ওয়াটারমেলন প্রবলেমটা নিয়ে একটু কথা বলি। সাব্বির, মাইক্রোফোন তাহলে মিউট রাখো। আচ্ছা, ওয়াটারমেলনটা নিয়ে কথা বলি একটু। এখানে এই প্রবলেমটা আমি একটু পড়ি, সাব্বির যদিও সলভ করে ফেলছে বা আমিও করছি। তো এখানে স্টেটমেন্টে অনেক গল্প টল্প লেখা থাকতে পারে, ঠিক আছে। এটা আচ্ছা, আমার প্রথম কাজটা হচ্ছে কি, ধরো আমি একটু লগ ইনটা করে নিই। আমরা আসলে প্রবলেম তো এখানে অনেক প্রবলেম আছে, আমরা কিভাবে সহজ প্রবলেমটা খুঁজে বের করব বা সহজ প্রবলেমগুলো খুঁজে বের করব, সেজন্য হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, এখানে প্রবলেম সেট নামে একটা অংশ আছে, এখানে আমরা চাপ দেব। এখানে প্রবলেম সেটে চাপ দিলে, আচ্ছা লোড হচ্ছে, আচ্ছা প্রবলেম সেটে চাপ দিলে বাই ডিফল্ট আমাদের প্রবলেমসগুলো শো করতেছে। হুম, তো এটাকে আমরা হচ্ছে এই যে এখানে একটা চাপ দিলে আমাদের কি হবে, সর্টেড অর্ডারে আসবে। সর্টেড অর্ডার বলতে কি, যে প্রবলেমটা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ সলভ করছে সেটা আমাদের আগে দেখাবে, ঠিক আছে। তো সেটা দেখেই তো আমরা বুঝতে পারবো তাহলে এই প্রবলেমটা সবচেয়ে বেশি সহজ। যে এখানে একটা চাপ দিলে দেখাচ্ছে এটা হচ্ছে 4,82,000 মানুষ সলভ করছে, আর এটা সলভ করছে 3,54,000। তার মানে এটা অনেক সহজ, সবচেয়ে বেশি সহজ। এটা তার থেকে একটু কম সহজ, তার থেকে কম সহজ। আমি এইভাবে করে এটা সর্ট করে দেন হচ্ছে আমি 1 বাই 1 এইভাবে আমি করে ফেলছিলাম। এখানে 50টা থাকে একটা পেজে, ঠিক আছে। তো এখানে আমি 50টা সলভ করে ফেলছিলাম, আমার সময় লাগছিল কয়দিন, 10 দিন, ঠিক আছে। তারপরে আমি এরপরে সেকেন্ড পেজে যাই, তা সব সলভ করিনি আর কি। ওকে, তো আমরা এই সহজ প্রবলেমগুলোর মধ্যে সবচেয়ে প্রথম যে প্রবলেম ওইটা নিয়ে ফার্স্টে কথা বলবো। আমি ওয়াটারমেলন নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে। তো এটা আমার সলভ করতে অনেক দিন সময় লাগছে, আমি বুঝতে পারিনি আসলে তখন। তো দেখো আমি একটু স্টেটমেন্টটা একটু পড়ি, যে ওয়ান হট সামার ডে পিটার অ্যান্ড হিজ ফ্রেন্ড বিলি ডিসাইডেড টু বাই এ ওয়াটারমেলন। পিটার এবং বিলি একটা তরমুজ কিনবে ভাবছে। দে চুজ দ্য বিগেস্ট অ্যান্ড দ্য রিপেস্ট ওয়ান, বড় এবং পাকাটা নেবে সবচেয়ে, ইন দেয়ার ওপিনিয়ন, তাদের ভাষ্য মতে। আফটার দ্যাট দ্য ওয়াটারমেলন ওয়াজ ওয়েটেড। আচ্ছা আচ্ছা, তারা কিনছে, তারপরে সেটাকে মাপছে, ওয়াটারমেলনটা মাপছে কত কেজি হয়ে, অ্যান্ড দ্য স্কেল শোড W কিলো, ঠিক আছে। ওয়াটারমেলনটার ওজন হচ্ছে W কিলোগ্রাম। দের দে রাস্ট হোম, তারা খুব দ্রুত বাসা আসলো, ডাইং অফ থ্রিস্ট, ডিসাইডেড টু ডিভাইড দ্য বেরি, হাউভার দে ফেসড এ হার্ট প্রবলেম। যাই হোক, এটা ডিভাইড করতে চাচ্ছে দুইজনের ভিতরে, কেমন ভাবে,
পিটার অ্যান্ড বিলি আর গ্রেট ফ্যান্স অফ ইভেন নাম্বারস, মানে জোর সংখ্যার প্রতি তারা খুব পছন্দ করে, জোর সংখ্যা। দ্যাটস ওয়াই দে ওয়ান্ট টু ডিভাইড দ্য ওয়াটারমেলন ইন সাচ এ ওয়ে, এমনভাবে ভাগ করবে যাতে ইচ অফ দ্য টু পার্টস, একটু মাইক্রোফোনটা মিউট রাখতে হবে, এমনভাবে তারা ভাগ করবে যাতে দুইটা ভাগে তো ভাগ করবে, ইচ অফ দ্য টু পার্টস ওয়েটেড ইভেন নাম্বার অফ কিলোস। তোমার যদি এখানে ধরো 40 কিলো হয়, তাহলে তুমি এটার দুই ভাগ এমনভাবে করবা যাতে যে দুইটা ভাগ করবা তাদের প্রত্যেকটাই কি হয়, জোড় সংখ্যা। তাহলে আমি 20-20 নিলেও 40 হয়, 10 আর 30 নিলেও 40 হয়, সেগুলো সবই হচ্ছে কেমন, জোড় সংখ্যা। ওকে, তো তো সে কি করতেছে, জোড় সংখ্যা আমাদেরকে নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম ইট ইজ নট অব্লিগেটরি দ্যাট দ্য পার্টস আর ইকুয়াল, আমাদের ইকুয়াল হইতে হবে না। যেমন ধরো 10 কেজি আমার যদি আমি একটা ওয়াটারমেলন নেই, আমার এমন হওয়ার দরকার নাই যে একজনকে 5 আর একজনকে 5 অর্ধেকেই দিতে হবে, তা না। আমার এমনভাবে ভাগ করতে হবে যাতে দুইটা অংশের প্রত্যেকটাই জোর হয়। তাহলে 10কে আমরা কিন্তু ইজিলি লিখতে পারি কি, 2 যোগ 8 10, তাহলে দুইটাই কিন্তু জোর পাচ্ছি। অথবা 4 যোগ 6 10, দুইটাই আমরা জোর পাচ্ছি। হ্যাঁ, অথবা 6 যোগ 4 অথবা 8 যোগ 2, যেভাবেই বলি আমরা কিন্তু এভাবে কিন্তু জোর দুইটা ভাগে আমরা ভাগ করতে পারছি। ঠিক আছে, আচ্ছা। দ্য বয়েজ আর এক্সট্রিমলি টায়ার্ড, ওয়ান্ট টু স্টার্ট দেয়ার মিল অ্যাজ সুন অ্যাজ পসিবল, দ্যাটস ওয়াই ইউ শুড হেল্প দেম অ্যান্ড ফাইন্ড আউট ইফ they can divide the watermelon in the way they want. For sure, each of them get a part of the আচ্ছা, each of them they should get a part of the positive weight. যাই হোক, আমাদের এমনভাবে ওয়াটারমেলনটাকে ভাগ করতে হবে যাতে দুইটা জোড় সংখ্যা আমরা পাই। আচ্ছা, আমাদের একটু গ্রাফ দিয়া দেখাতে হবে। আমাদের ইনপুটে দেয়া থাকবে শুধু একটা নাম্বার ডাব্লু, সেখানে ডাব্লুর ভ্যালুটা কেমন দেয়া থাকতে পারে, সর্বনিম্ন দেয়া থাকবে 1, সর্বোচ্চ দেয়া থাকবে 100, এই রেঞ্জের মধ্যে আমাদের একটা ডাব্লু দেয়া থাকবে। কারণ আমাদের প্রশ্ন হচ্ছে এটাকে আমরা মানে দুইটা ভাগে ভাগ করতে পারবো কিনা যাতে প্রত্যেকটা সংখ্যাই কি হবে, জোড় হয়। তাহলে আমরা একটু গুগল জ্যাম বোর্ডে একটু কি আঁকাবুকি করি, ঠিক আছে, এবং দেখি যে আসলে কি ব্যাপারটা, কেমন লজিকটা কি হবে এটার। তো আমরা পরের একটা পেজ নেই। আচ্ছা, পেন নিলাম। এখন আমাদের কাছে যদি ধরো একটা বিজোড় সংখ্যা, আমাদের 1 থেকে 100-র মধ্যে আমাদের ডাব্লুর ভ্যালুটা দিবে, ঠিক আছে। এর মধ্যে যাই দেখ না কেন, আমরা যদি বিজোড় 1 3 5 7 যাই না কেন, ধরো 7-ই নিলাম বা 5-ই নিলাম, যাই নেই না কেন, এটাকে দুইটা জোড় সংখ্যার যোগফল হিসেবে কখনোই দেখানো যাবে, যাবে না। কারণ একটা বিজোড় সংখ্যা, সেটা যদি দুইটা সংখ্যার যোগফল হিসেবে দেখাই, তাহলে এর মধ্যে একটা হবে অবশ্যই জোড় আর একটা হবে অবশ্যই বিজোড়। জোড়ের সাথে বিজোড় যোগ করলে অবশ্যই সেটা বিজোড় হয়। তো একটা বিজোড় সংখ্যাকে কখনো আমি দুইটা জোড় সংখ্যার যোগফল হিসেবে দেখাতে পারবো না। পারবো, কোনো সংখ্যার ক্ষেত্রে এটা আমরা পারবো না। তাহলে প্রথম প্রথম আমরা একটা কন্ডিশন পেয়ে গেলাম, যদি আমাদের ডাব্লু ডাব্লু সরি ডাব্লু এটা যদি হয় বিজোড় বিজোড়, তাহলে আমাদের অ্যান্সারটা কি আসবে, অ্যান্সার আসবে আমাদের নো। এটা আমরা বুঝতে পারছি যে এটা দিয়ে কখনো এটা জোড় সংখ্যার যোগফল দেখানো যাবে না। এখন ধরো ডাব্লু জোড় হইল, সাপোজ ফর এক্সাম্পল ডাব্লু হইল 4 বা 6 বা 8 বা যাই হোক না কেন, তো এটাকে আমরা কিন্তু দুইটা, একটা দিতে পারি 2 আর একটা 2, 4 হলো। 6কে দিতে পারি কি একটা 2 একটা 4, 6 হলো। 8কে দিতে পারি কি একটা 2 আর একটা 6, মানে একটা জোড় জোড় সংখ্যা যদি হয় সেটাকে আমরা একটা 2 নিলাম, আর যখন একটা জোড় থেকে যখন তুমি আরেকটা জোড় যখন তুমি মাইনাস করবা, তখন যে বিয়োগফল সেটাও কিন্তু একটা জোড় সংখ্যাই হয়। এটা কিন্তু একটা মনে করো লজিক বা সূত্রের মতো ভাবতে পারো। জোড় থেকে জোড় বিয়োগ করলে অবশ্যই কি হবে, একটা বিয়োগফলও জোড় হবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখন সবগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি,
মোটামুটি আমরা দুইটা জোড় হিসেবে আমরা যোগফল দেখাতে পারি, কিন্তু একটা ক্ষেত্রে দেখো আমরা পারি না। এই সংখ্যাটা জোড় ঠিক আছে, কিন্তু যদি আমাদের 2 হয় তাহলে আমার একটা নিতে হবে কত, জোড় জোড় হিসেবে নিতে হবে কত, ধরো নিলাম 2, তাহলে আর একটা কত হয়, 0। 0 জোড় সংখ্যা, এটা ঠিক আছে কথা, কিন্তু আমাদের কি বলছে, পজিটিভ ভ্যালু আমাদেরকে নিতে বলছে। বলছে না যে দুইটা এমনভাবে ভাগ করো যাতে প্রত্যেকটাই কি হয়, পজিটিভ। এখানে 0 0 মানে কি, ওয়াটারমেলনের পরিমাণ 0, মানে কোনো ওয়াটারমেলনই পাবে না আরেকজনে, সেরকম কিন্তু নিষেধ করছে যে ইচ অফ দেম শুড গেট এ পার্ট অফ দ্য পজিটিভ ওয়েট। তাহলে 0 তো কোনো পজিটিভ নাম্বার না, মিনিমাম হলেও 1 হইলেও আমরা বলতে পারতাম পজিটিভ। তার মানে একটা শর্ত হচ্ছে যে বিজোড় হইলে তো অবশ্যই এটা সম্ভব না, আর জোড় হইলে, জোড়ের ক্ষেত্রে যদি 2 হয় তাহলে 2 এর ক্ষেত্রেও অ্যান্সারটা হচ্ছে নো, সম্ভব না। বাকি সমস্ত জোড় সংখ্যার জন্য অ্যান্সারটা কি হবে, ইয়েস, যে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করতে পারবো, যেখানে দুইটাই হবে কি জোড় সংখ্যা। ঠিক আছে, তো এখন আমরা এই ইমপ্লিমেন্টেশনটা, সাব্বির সুন্দর একটা সুন্দরভাবে করছে। আমি একটু দেখি সাব্বিরেরটাই, সাব্বিরের সাবমিশনটা কই, এই যে সাব্বির এই লজিকেই মনে হয় খাটাইছে, দেখি একটু, আমার একটু নেটটা স্লো, তাই বলে এত স্লো, তাহলে কেমনে কি, ও আচ্ছা, আচ্ছা এখন আসবে, এই তো আসছে। হ্যাঁ, তো সাব্বির এরকম সুন্দর একটা কোড লিখছে যে মেইন ফাংশনের মধ্যে সে একটা ডাব্লু নিছে, ডাব্লুটাকে ইনপুট নিছে স্ক্যানফের মাধ্যমে, তারপরে সাব্বির লিখছে যে ডাব্লু এর ভ্যালু বলছে 1 থেকে বড় বা সমান হবে, এবং ডাব্লু এর ভ্যালুটা 100 থেকে ছোট বা সমান হবে। আমাদের ডাব্লুর রেঞ্জটা কিন্তু এরকমই দেয়া, তাই না, যে 1 থেকে বড় বা সমান, 100 থেকে ছোট বা সমান। এখানে সাব্বির তুমি যে লাইনটা লিখছো, এটা এটা তো তোমার দেয়াই থাকবে এইভাবে, তোমার আসলে এই কন্ডিশনটা চেক করার প্রয়োজন নেই যে ডাব্লুর মানটা 1 থেকে বড় দিছে এবং 100 থেকে ছোট দিছে কি না, এটা তোমার চেক করার কোনো প্রয়োজনই নেই। ওরা বলেই দিছে তোমাকে এইরকমই আমরা একটা নাম্বার দিব। বুঝতে পারছো সাব্বির? জি ভাইয়া, বুঝতে পারছি। এই জন্য এই যে ইফ দিয়ে যে শর্তটা লিখছো, এই শর্তটার কোনো প্রয়োজন নেই, ওরা নাম্বার ওই রকমই দিবে। ওইটাই তো, এইটাই হচ্ছে তোমার ইনপুটের কনস্ট্রেন্ট বলতে আমরা এটাই বুঝি, যে ইনপুটটা কি ধরনের দিবে, হ্যাঁ ওই ওই ধরনেরই দিবে, তো এটা তোমার চেক করার প্রয়োজন নেই এরকম দিছে কিনা। ঠিক আছে, এর বাইরে তারা দিবে না। আচ্ছা, তাহলে আমরা সাব্বিরের কোডটা আমরা নিতে পারি। তার আগে বলি, যেমন ধরো সাব্বির যেভাবে লিখছে যে যদি ডাব্লুটা 2 না হয়, হ্যাঁ 2 না হয় এবং ডাব্লুটা কি হয়, জোর হয়। জোর কেমনে বুঝি, যদি মড করলে, 2 দ্বারা মড করলে ভাগশেষ 0 হয়, তাহলে কি বুঝবো সেটা একটা জোর সংখ্যা। তো 2 হলো না, তো ইপে ঢুকলো, সেক্ষেত্রে সে যদি জোর হয় তাহলে অ্যান্সারটা হচ্ছে ইয়েস। কিন্তু 2 হলো না, সেক্ষেত্রে যদি বিজোড় হয়, বিজোড় হলে তো অবশ্যই নো। আবার 2ই হলো না, 2 না হলে, আচ্ছা ওইভাবে লিখছে, ওকে, এটাও ঠিক আছে। আর আমরা আরেকভাবে লিখতে পারি, যেমন এরকম, আমি যে শর্তটা বলছিলাম, যে দেখাই, যে আমার প্রথম শর্তটা ছিল এরকম, যে হ্যাশ ইনক্লুডটাকে দিয়ে নেই, তো একটা ডাব্লু দেয়া থাকবে, তারপরে ডাব্লুটা ইনপুট নেব। তারপরে আমার প্রথম শর্তটা ছিল এরকম, যদি আমাদের W%2 মানে ডাব্লু যদি বিজোড় হয়, কেমনে বুঝি বিজোড়, বিজোড় কিভাবে বুঝি, একটা সংখ্যা যদি 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 না হয় তাহলে কি হয়, বিজোড়, তাই তো। তাহলে যদি বিজোড় হয় তাহলে আমরা কি বলতে পারবো, সেটা এক কথায় অ্যান্সার হবে নো, যে হ্যাঁ এটাকে আসলে কখনোই
দুইটা জোড় সংখ্যার যোগফল হিসেবে কখনোই দেখানো যাবে না। তাহলে এখন বিজোড় হলো না, ফাইন। তাহলে এলস কি? এলস হচ্ছে ডাব্লু অবশ্যই তাহলে জোড়, ঠিক আছে। এলস কন্ডিশনটা কি? ডাব্লু হচ্ছে একটা ইভেন নাম্বার। তো ডাব্লু ইভেন নাম্বার হলে কেমন? দুইটা কন্ডিশন। ইভেন নাম্বার হলে যদি হয় ডাব্লুটা হয় 2, তাহলে অ্যান্সারটা কি হবে? নো, কারণ 2টাকে তুমি কখনো এইভাবে দুইটা ইভেন নাম্বারের যোগফল হিসেবে দেখাতে পারবে না। এখন ডাব্লু জোড়, ফাইন। ডাব্লু 2 হইলে নো, 2 ব্যতীত অন্য যে কোনো কিছু হইলে কি হবে? ইয়েস, ঠিক কিনা? ইয়েস, এই হচ্ছে আমাদের টোটাল কোড। এখানে আমি লাস্টে রিটার্ন 0 লিখলেও হবে, না লিখলেও হবে, ওটা ফ্যাক্ট না। তো আমরা একটু সাবমিট দিয়ে দেখি কি বলে। বাবা, এই প্রবলেম এত সময় নেয়। এত সময় লাগে রে বাবা। ও মানে কি ব্যাপার, এখনো কিউতে পড়ে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসতে থাক ওরা। আম, এইভাবে আমরা একের পর এক, আমরা কি বলছিলাম যে ঢুকে প্রবলেম সেটে চাপ দিয়ে দেন হচ্ছে আমরা যদি এখানে একটা চাপ দিই তাহলে আমাদের এটা সর্টেড অর্ডারে দেখাবে। প্রথমে আরেকটা যদি আমরা চাপ দিই তাহলে এটা রিভার্স সর্টেড অর্ডারে দেখাবে যে কোনটা হচ্ছে সবচেয়ে কম সলভ হয়েছে সেই প্রবলেম থেকে শুরু করে আস্তে আস্তে নিচের দিকে আস্তে আস্তে কোনটা বেশি সলভ হয়েছে। যদি এটাকে আরেকটা চাপ দিই তখন আবার ওইটা দেখাবে যে কোনটা সবচেয়ে বেশি সলভ হয়েছে সেটা সবার উপরে, এভাবে আস্তে আস্তে ক্রমানুসারে, ঠিক আছে। আমরা আমরা মনে করো যে একটা প্রবলেম আমরা দেখতে পারি এখান থেকে, সাপোজ এলিফ্যান্ট একটা প্রবলেম, যদিও আমি করছি এর আগে, আমার এখন মনে নাই কিভাবে করছিলাম, ঠিক আছে। এরকম কিছু প্রবলেম আছে, আমরা এই প্রবলেমটা একটু আমরা দেখি। তার আগে আমি একটু জিজ্ঞেস করতে চাই যে একটু আগে মাত্র যে প্রবলেমটা দেখাইলাম সেই প্রবলেমটা, ওয়াটারমেলন যে প্রবলেমটা, সবাই বুঝতে পারছি? বুঝতে পারছি আশা করি। জি দাদা। ওকে, তাহলে আমরা এলিফ্যান্ট প্রবলেমটা একটু করি। তো এটা কি? একটা এলিফ্যান্ট ডিসাইডেড টু ভিজিট হিজ ফ্রেন্ড, ঠিক আছে। এগুলোর বাংলা বলার কিছু নেই, তোমরা সবাই এটা বুঝো, ঠিক আছে। তা ইট টার্নড আউট দ্যাট দ্য এলিফ্যান্ট হাউস ইজ লোকেটেড at point 0 and his friend's house is located at point x, ঠিক আছে। যে এলিফ্যান্টটা, তার হাউস আছে 0-তে আর তার বন্ধুর বাসা কোথায়? 0-র থেকে বড় এরকম একটা জায়গায়, এরকম একটা পয়েন্ট। তা ইন ওয়ান স্টেপ দ্য এলিফ্যান্ট ক্যান মুভ 1 2 3 4 or 5 পজিশনস ফরওয়ার্ড। সে এক পাও একবারে আগাতে পারে, দুই পাও একবারে, ধরো 2 মিটারও আগাইতে পারে, একসাথে 3 মিটার, একসাথে 4 মিটার, অথবা একসাথে 5 মিটারও আগাইতে পারে। তো ডিটারমাইন হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ স্টেপস হি নিড টু মেক ইন অর্ডার টু গেট টু হিজ ফ্রেন্ডস হাউস, ঠিক আছে। ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য ইনপুট আমাদের একটা এক্স দেয়া থাকবে, যেখানে এক্স এর মান সর্বনিম্ন হতে পারে 1 আর সর্বোচ্চ হতে পারে কত? 10⁶, ঠিক আছে। তো প্রিন্ট দ্য মিনিমাম নাম্বার অফ স্টেপস দ্য এলিফ্যান্ট নিড টু, আচ্ছা, কয় স্টেপে সে যেতে পারবে। যেমন এখানে যেমন আছে 5, 5-এর জন্য অ্যান্সার কত? 1। আচ্ছা, 5-এর জন্য অ্যান্সার 1 কেন? আমাদের এলিফ্যান্টটা যেতে পারে কত? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, অথবা 5 ঘর। তো মনে করি আমাদের এলিফ্যান্টটা আছে, মনে করো আমাদের 0-তে, ঠিক আছে। এলিফ্যান্ট চাইলে কিন্তু 0 1 2 3 4 5 6 7 8 9
10। এলিফ্যান্টটা কি 5 ঘরও লাভ দিতে পারে। এলিফ্যান্ট যদি 5 ঘর লাভ দেয় তাহলে কত দূর আসবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। এই যে 5-এ তার বন্ধুর বাসায় চলে যেতে পারবে কয় লাফে? 1 লাফেই যেতে পারবে, কারণ 1 লাফে কিন্তু সে 5 যাওয়ারও কিন্তু তার কি আছে, রাইট আছে। 1 লাফে তার 4 যাওয়ারও রাইট আছে, 3 যাওয়ারও, 2ও যেতে পারবে, 1ও যেতে পারবে, কিন্তু 1 লাফে সে কি 6 যাইতে পারবে? পারবে না। তার যদি 6 যাইতে হয় তাহলে তার কয়টা লাফ দিতে হবে? সে 2 লাফে কিন্তু 6 যাইতে পারবে। কিভাবে? 1 লাফে সে ধরো 5 গেল, পরের লাফে সে আর 1 গেল, তাহলে 6 হয়ে গেল। যদি আমি 7 যাইতে চাই তাহলে কত, মানে কয়টা লাফ লাগবে? 1 লাফে সে 5 গেল, পরে আর 1 লাফে 2 গেল। কারণ আমাদের লাফ দেওয়ার কয়ভাবে লাফ দিতে পারে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘরের যে কোনো ঘরেই লাফ দিতে পারে। তা আমাদের যদি কম সংখ্যক স্টেপে আমাদের যেতে হয় তাহলে আমাদের সর্বপ্রথম কী করতে হবে? সবচেয়ে বড় যে স্টেপটা আমাদের নেওয়া যায় সেদের দিয়ে আমরা ট্রাই করব যে ওইটা কতবার ওই জিনিসটা নেওয়া যায়। ঠিক আছে? তো যেমন আমাদের এলিফ্যান্ট আছে ধরো 0-তে, আর তার বন্ধু আছে কোথায়? ফর এক্সাম্পল 32-এ আছে ধরো। তাহলে 0 থেকে 32 সে 5 করে লাভ দিলে সে কম স্টেপে যেতে পারবে না। প্রথম 5 লাভ দিয়ে যাবে কততে? 5-এ, 0 থেকে 5। পরে আরও 5 লাভ দিয়ে কততে যাবে? 10-এ। পরে যাবে কততে? আরও 5 লাভ দিয়ে 15-তে। পরে যাবে আরও 5 লাভ দিয়ে কত? 20-এ। পরে আরও 5 লাভ দিয়ে যাবে কত? 25-এ। পরে আরও 5 লাভ দিয়ে কত যাবে? 30-এ। সেই 30-এ যাওয়ার পর তার কিন্তু আর 5 লাফেরও দরকার নেই, আর জাস্ট 2 লাফ দিলে হয়ে যাচ্ছে। সেই 2 লাফ বলতে কি, একটা লাফেই সে কিন্তু 2 একক যেতে পারে। তার মানে আমাদের এখানে আমাদের অ্যান্সারটা কেমন হতে পারে? অ্যান্সারটা হচ্ছে এরকম যে তুমি 32-এর জন্য কয়টা লাফ দেওয়া লাগতেছে? তুমি 32-কে তুমি 5 দিয়ে ভাগ করো, কতবার যায়? 5 7 35। তার মানে তুমি 7টা যদি হচ্ছে লাফ দাও, 7টা লাফেই কিন্তু, সরি, 6টা যদি তুমি লাফ দাও, 6টা লাফেই তুমি 30 পর্যন্ত যেতে পারতেছো। বাকি থাকে কত? 2। সেই বাকি যাই থাকুক, বাকি যেটাই থাকবে অবশিষ্ট সেটা কিন্তু কি 5-এর থেকে অবশ্যই ছোট। কারণ আমরা 5 দ্বারা যখন ভাগ করব, ভাগ ভাগফল একটা তো বের হবে, এরপরে ভাগশেষ কি কখনোই 5 থেকে বড় হবে? হবে না। ভাগশেষ হইতে পারে 0, ভাগশেষ হইতে পারে 1 2 3 4, সর্বোচ্চ ভাগশেষ কত হইতে পারবে? 4। ভাগশেষ কি কখনো 5 হইতে পারবে? পারবে না, কারণ 5 দিয়ে ভাগ করতেছি, ভাগশেষ 5 আসবে কিভাবে? আসা সম্ভব না। এখানে তখন ভাগফল বেড়ে যাবে, ভাগশেষটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের আমাদের তাহলে অ্যান্সারটা কেমন হচ্ছে? এই 32-কে 5 দিয়ে ভাগ করলে যতবার যায় 6, এরপরে যাই অবশিষ্ট থাকুক না কেন সেটা কিন্তু 1 লাফেই সে যেতে পারবে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে যে তার বন্ধু যে জায়গাটায় থাকবে সেই এক্সকে আমি 5 দিয়ে ভাগ করব, ভাগ করে সেটা কি নেব? ফ্লোর মানটা নেব, নাকি সেলটা নেব। 5 দিয়ে 6 বার যায়, 5 6 30, 6 পয়েন্ট সামথিং আসে, আমরা কত নেব? 6। তাহলে এই যে মানটা আমাদের আসলো, ঠিক আছে, যে মান ভাগফল যেটা আসলো তার সাথে আমরা কি যোগ করব? কত? আমরা কত যোগ করতে পারি তার সাথে? 1 যোগ করতে পারি। 1 যোগ করতে পারি। যদি আমাদের এটা যদি বিভাজ্য হয়ে যেত তাহলে কিছু আমাদের যোগ করা লাগতো। যেমন ধরো তার বন্ধু আছে 30-এ আছে, সে কিন্তু 6টা স্টেপে, একটা স্টেপ, 2টা স্টেপ, 3টা, 4টা, 5টা, 6 স্টেপেই কিন্তু চলে যেতে পারে। তার মানে আমাদের যখন অবশিষ্ট কোনো কিছু থাকতেছে না তখন কিন্তু জাস্ট এটা ভাগ করলে যেটা আসবে সেটা। আর যদি আমাদের অবশিষ্ট কিছু থাকে তার জন্য আর কয়টা স্টেপ লাগবে? এক্সট্রা একটা স্টেপ লাগবে। ঠিক আছে? তো এটাকে আসলে ইয়ার ভাষায় এভাবেও দেখানো যায়, সেল করেও দেখানো যায়। সেল করলেও এই হিসাবটাই আসে। যেমন তুমি যদি 30কে 5 দিয়ে ভাগ করে এটার আপার বাউন্ডটা নাও, এটাকে বলা হয় সেল। ঠিক আছে? তাহলে কি হবে? 5 6 30, 6, 6-এর সেল করলে 6ই আসে। আবার যেমন ধরো তুমি এই যে 32-কে যখন তুমি 5 দিয়ে ভাগ করবা তার যদি সেল নাও তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে যে 5 6 30, 6 পয়েন্ট সামথিং আসে, আমি লিখলাম সামথিং। তো 6 পয়েন্ট সামথিং এর যদি তুমি সেল নাও তাহলে কি হবে? 6-এর থেকে যে বড় যে সংখ্যাটা, এক বড়,
সেই সংখ্যাটা আমাদের অ্যান্সার আসে। আমরা তো এই ফ্লোর সেল এটা কি জানো? জানো না? হ্যাঁ জানি। জানো। তাহলে যেমন ধরো 6.2 এটার ফ্লোর করলে কি হবে? জাস্ট 6 হবে। 6.2 এর ফ্লোর করলে কি হবে? জাস্ট 6 হবে। 6.2 এর সেল করলে কি হবে? সেল করলে হয়ে যাবে 7। ঠিক আছে, তা আমাদের এখানে কি আসতেছে? যদি আমাদের এরকম পয়েন্ট দিয়ে কোনো কিছু আসে, তার মানে আমাদের এখানে কিছু অবশিষ্ট থাকবে, আর কিছু অবশিষ্ট থাকা মানে হচ্ছে আমাদের এখানে রেজাল্টের সাথে এক বেড়ে যাবে। আলটিমেটলি আমাদের কি করতে হচ্ছে? সেলটা করতে হচ্ছে। ঠিক আছে, তো এখন এখানে ভালো কথা আমরা একটু রং অ্যান্সার খাই, তাহলে আর একটু ভালো বুঝতে পারবো বিষয়টা। আরে খাইছি ওয়াটার, রং অ্যান্সার খেয়েছে মানে কি বলে? আচ্ছা, ভাই আপনি যে ইয়েস দিয়ে দিয়েছেন বিজেরটায়। ও সরি সরি সরি, আহা, এটা নো হবে তো, মানে মুখে বলছি নো, লেখার সময় লিখছি ইয়েস। ওকে, ঠিক আছে, ওটা ইয়েস আসবে। তাহলে আমরা যদি এটার কোড করি, প্রাথমিক অবস্থায় অনেক ছোট ছোট বিষয়ে মানুষ কিন্তু আটকে যায়, আর সেই ছোট বিষয়ে আটকে যাওয়ার পরে মনে হয় না এটা তো আমার দ্বারা সম্ভব না। ঠিক আছে, কিন্তু সেটা যদি একজন ধরো দেখাই দিতে পারে, তখন কিন্তু মানুষ আরো অনেক দূর আগায় যেতে পারে। তা আমাদের কি দেয়া থাকবে? একটা এক্স দেবে ইনপুট হিসেবে, আমাদের কি দেবে? একটা এক্স, যেটা হচ্ছে এলিফ্যান্টের বন্ধুর বাড়ি। ফাইন, তো সেটাকে আমরা স্ক্যানআপ দিয়ে ইনপুট নিয়ে নেব। আচ্ছা, নিলাম। আমি কি বলছিলাম? অ্যান্সারটা হবে জাস্ট সেল করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ফাইন, আমাদের নাম দিলাম ধরো অ্যান্সার। ঠিক আছে, তো অ্যান্সার সমান সমান কি হবে? এক্স কে 5 দ্বারা ভাগ করব, সেই ভাগফলের কি নিতে হবে? সেল নিলে এটাই আমাদের অ্যান্সার। এখন যদি আমরা printf printf %d, অ্যান্সার, তাহলে হিসাবে আমাদের এটা ঠিকঠাক আউটপুট দেওয়ার কথা। দেখে কি আসে। ওকে, আমরা একটু ভুল করতে করতে শিখবো আর কি। ও আচ্ছা, এখানে তো কিউতে পড়ে থাকবে অনেকক্ষণ, তার থেকে আমি কোডটা কপি করে আমার যে হচ্ছে ইয়ে আছে ওইখানে নিয়ে হচ্ছে রান করি। দেখি, সরাসরি আমি কোড ব্লকস থেকেই তাহলে করে দেখি। কোড ব্লকস আসতে আবার টাইম নেয় বলে। কি হয় রে, আমি তো এই কি অবস্থা। আচ্ছা, আমি প্রয়োজনে আমার যে ভিএস কোড আছে, ওকে, আমি একটা নতুন একটা প্রোগ্রাম এমটি ফাইল সেভ করি, ধরো এ দিয়েই সেভ করলাম, এ ডট সি, কোডটা পেস্ট করলাম। আচ্ছা, তো দেখি আমাদের আউটপুট ঠিকঠাক মতো দেয় কিনা। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা ইনপুট দেই 32, অ্যান্সার আসছে কত? 6। আমাদের অ্যান্সার আসা উচিত ছিল কত? 7, তাই না? 5 6 30, 6 পয়েন্ট সামথিং, তাহলে 7 আসা উচিত, তাহলে 6 আসছে কেন? 6 আসলো কেন, কেউ কি বলতে পারবা? ওই যে ইন্টিজার নিয়েছেন অ্যান্সারটা, ইন্টিজার টাইপ না হয়েছে। ইন্টিজার টাইপ 7 তো একটা ইন্টিজারই, 7 ইন্টিজার না। আমাদের এই ফাংশনটুকু আমাদের কি রিটার্ন করবে? ধরো 32, 32কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, তাহলে অ্যান্সার আসে কত? 6.4, তাই না? এখন এই 6.4 আসে এটার মান, তাহলে এটাকে যদি আমি কি করি? সেল, তাহলে 6.4 এর সেল ভ্যালু কত আসবে?
আসবে 7। সেই 7টাই তো আমাদের কিসের মধ্যে স্টোর হচ্ছে, অ্যান্সারের মধ্যে কত স্টোর হবে, তাহলে 7 আসা উচিত। তাহলে 7 না এসে আমাদের 6 আসলো কেন, কেউ কি বলতে পারবা? এটার কারণ হচ্ছে ওই যে 32 সংখ্যাটা কি একটা ইন্টিজার, 5 সংখ্যাটা কি একটা ইন্টিজার। এখানে 32 বলতে x এর মান যেটা, x একটা ইন্টিজার, 5টাও একটা ইন্টিজার। একটা ইন্টিজারকে একটা ইন্টিজার দ্বারা ভাগ করলে রেজাল্টটা কখনো এই ডাবল পাওয়া যায় না, রেজাল্টটাও পাওয়া যায় কি ইন্টিজার। ঠিক আছে, তাহলে 32কে 5 দ্বারা ভাগ করলে রেজাল্ট 6 এই দেখাবে। তাহলে 6কে সেল করলে রেজাল্ট কি আসবে, 6 আসবে। এই কারণে এটা আসছে। তাহলে এটার দূরীকরণের উপায়টা কি? তাহলে তুমি একটু মাইক্রোফোনটা মিউট করো। এটা দূরীকরণের উপায় কি, যে আমাদের যাতে এরকম 6.4 এই মানটা যাতে আসে, ডাবল ভ্যালু আসে। কিভাবে আসবে, ইন্টিজারকে ইন্টিজার দ্বারা ভাগ করলে তো ইন্টিজারই আসবে, ডাবল ভ্যালু তো আর আসবে না। এই কারণে এটাকে টাইপকাস্ট করে কি করে দিতে হবে, ইন্টিজার এক্স। তাহলে কি হয়ে গেল, এক্স একটা, সরি ইন্টিজার কেন, ডাবল এক্স হয়ে গেল কি ডাবল টাইপ। সেই ডাবলকে 5 দ্বারা যখন ভাগ করবা, হ্যাঁ, অর্থাৎ 32কে 5 দ্বারা ভাগ করলে 6.4 আসবে, তার সেল করলে কি আসবে, 7 আসবে। এবারে আমরা একটু রান করে দেখতে পারি আমাদের কাঙ্ক্ষিত আউটপুট আসে কিনা। এই যে 32, অ্যান্সার আসছে 7। ঠিক আছে, আমরা যদি 30 দেই তাহলে অ্যান্সার কত আসবে, 6। ঠিক আছে, তার মানে আমাদের ইনপুট আউটপুট ঠিক আছে। এখন এই কোডটা আমরা হচ্ছে কপি করে পেস্ট করে দিতে পারি। এটা আরেকভাবে এটা করা যায়, যেমন ধরো এই যে 6 এক্সটাকে আমরা ডাবল লিখছি, ডাবল টাইপে কনভার্ট করছি। আরেকভাবে আমরা করতে পারি এটাকে এইভাবে, যেমন এক্স আছে ইন্টিজার থাকুক, এটাকে 5.0 দ্বারা ভাগ করি। 5.0 এই সংখ্যাটা কিন্তু ইন্টিজার না, পয়েন্ট থাকলে কি হয়ে যাচ্ছে, সেটা ডাবল। আর ডাবল আর ইন্টিজার যখন অপারেশন করে তখন তার রেজাল্টও কি হয়ে যায়, ডাবল। ঠিক আছে, টাইপকাস্ট করে রেজাল্টটা ডাবল হয়ে যায়, 6.4 হয়ে যাবে তখন। তাই বাই ডিফল্ট তার সেল করলে 7 আসবে। আমরা এটাও করে দেখাই, যেমন ধর আমি দিলাম 33, তাহলে কত আসবে, 6-এর থেকে 1 বেশি, 7। তাহলে ঠিক আছে, এভাবেও করা যাবে। আচ্ছা, তো আমরা এটা কপি করে তাহলে একটু দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, আমাদের ওয়াটারমেলন সলভ হয়ে গেছে, ফাইন। আমরা এলিফ্যান্টটা তাহলে সলভ করি। আজকে মনে হয় কোনো কন্টেস্ট আছে, দেখি তো আমি একটু, এত বিজি কেন তাহলে এটা। ও আচ্ছা আচ্ছা, এই কারণে কন্টেস্ট চলতেছে একটা। কন্টেস্ট চলাকালীন সময় তো সার্ভার তো ব্যস্ত থাকবেই, এই জন্য টাইম নিচ্ছে। আচ্ছা, আমরা আমরা একটু সাবমিট দিচ্ছি, যাই হোক এটা অ্যাকসেপ্ট হবে আমি জানি, সময় নিয়ে অ্যাকসেপ্ট হোক। তাহলে তো আজকে কোড প্রসেসে সাবমিট দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের অনেক অনেক ক্ষেত্রে এরকম প্রবলেম করতে গেলে অনেক ধরনের সমস্যা আমাদের পড়তে হয়। যেমন আমি একটা সমস্যা আমি দেখাই, ফাইল ফোল্ডার, ওকে। আমি এরকম একটা টেমপ্লেট তৈরি করে নিচ্ছি যদিও বা। আচ্ছা, এটা অবশ্য সি প্লাস প্লাস, তোমরা আবার অনেকে বুঝবে না, জানো না ব্যাপারটা। ওকে, আমরা কি আরো দু একটা প্রবলেম, কি ব্যাপার এলিফ্যান্ট আবার রং অ্যান্সার খেলো কেন? ও, এটা কি প্রথমটা রং অ্যান্সার খাইছে? হ্যাঁ, যে প্রথমটা সেলের মধ্যে দুইটা ইন্টিজার দিছে, তো রং অ্যান্সারই তো খাবে। সেকেন্ডটা কি আমাদের আপডেট হয় না?
সেকেন্ডটা আছে, হ্যাঁ সেকেন্ডটা কিউতে পড়ে আছে, ওটা অ্যাকসেপ্ট হবে, সমস্যা নেই। আচ্ছা, আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এইভাবে করে আমরা আসলে কতটুকু কি আগাইতে পারবো। দেখা যায় আমরা খুব একটা বেশি একটা আগাতে পারছি না, আমাদের অনেক কিছু আমাদের শিখতে হবে। আমরা সি দিয়ে আমরা খুব একটা বেশি দূর আগাতে পারবো না, ঠিক আছে। আমাদের সি প্লাস প্লাস অবশ্যই শিফট হতে হবে, ঠিক আছে, তাছাড়া সম্ভব হবে না, আমরা ভালো কিছু করতে পারবো না। হ্যাঁ ঠিক আছে। সো সি প্লাস প্লাস আমরা কোথা থেকে আসলে কি শিখতে পারি, এই জন্য এখন অনেকে অনেক জায়গা থেকে শিখতে পারে। তো আমার একটা রিকমেন্ডেশন, যেমন ধরো আনিসুল ইসলামের কয়েকটা ভিডিও দেখা যেতে পারে, সেখান থেকেও দেখা যেতে পারে কয়েকটা, ধরো 10-20টা ভিডিও দেখলা, তখন বুঝে যাবা। আর তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য এই যে যে এই যে একটা সুন্দর প্লে লিস্ট আছে, তুমি এত দূর না দেখো, তুমি অন্তত 20টা 30টা ভিডিও দেখো, ঠিক আছে, তাও তুমি অনেক কিছু জানতে পারবে। বিশেষ করে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি যেগুলো, সেগুলো জানলে তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিংটা অনেক ইজিয়ার হয়ে যাবে, না হলে কম্পিটিটিভ প্রোগ্রামিংটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আমি এই চ্যানেলের লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি, LUV C++ বা LUV কম্পিটিটিভ প্রোগ্রামিং, ওনার নামই হচ্ছে LUV ল্যাব, ঠিক আছে। সো ওনার এই কোর্সটা খুবই ভালো। আর প্রাথমিক অবস্থায় আনিসুল ইসলামের কয়েকটা ভিডিও দেখে সিনট্যাক্সটা জাস্ট একটু শিখে নিতে পারো, যে সি ইন সি আউট, ঠিক আছে, এই ধরনের কিছু সিনট্যাক্স আছে। ওকে, আর কি আমরা কি নেক্সট আর কোনো প্রবলেম দেখব? তোমাদের মতামত কি? জি ভাই, দেখা যায় সময় থাকলে। হ্যাঁ, আমাদের তো সময় আছে, দেখি আমরা তাহলে আর একটা প্রবলেম দেখতে পারি। আমরা যেমন ধরো মনে করো বিউটিফুল ইয়ার একটা প্রবলেম, মানে আমি র্যান্ডম যে কোনো একটা ধরতেছি, বুঝছো, যে বলছে কি যে ইট সিমস লাইক দ্যাট দ্য ইয়ার 2013 কেম অনলি ইয়েস্টারডে, ডু ইউ নো এ কিউরিয়াস ফ্যাক্ট, দ্য ইয়ার অফ 2013 is the first year after the old 1987 with only distinct digit, ঠিক আছে। আচ্ছা, মানে আমাদের একটা ইয়ার দেয়া থাকবে, তার যদি যে ডিজিটগুলো থাকবে ইয়ারের মধ্যে, সেগুলো যদি ডিস্টিংক্ট আলাদা আলাদা হয়, ঠিক আছে, যেমন 2003, এখানে কিন্তু 2টা জিরো আছে, এখানে সবগুলো কি হচ্ছে ডিজিট আলাদা, সেক্ষেত্রে আমরা ওইটাকে বলবো বিউটিফুল। নাও ইউ আর সাজেস্টেড টু সলভ দ্য ফলোইং প্রবলেম, ইউ আর গিভেন এ ইয়ার নাম্বার, find the minimum year number which is strictly larger than the given one and has only distinct digits। আচ্ছা, মানে তোমরা প্রবলেমটা বুঝতে পারছো কিনা, যে তোমাদের কাছে একটা হচ্ছে ইয়ার দেয়া থাকবে, তো ওই ইয়ারটা অবশ্যই ডিস্টিংক্ট, ওইটা ডিস্টিংক্ট হতেও পারে নাও হতে পারে, আচ্ছা গিভেন ইয়ার সেটা ফ্যাক্ট না, এর পরের স্ট্রিক্টলি পরের, এই যে বলছে কি হুইচ ইজ স্ট্রিক্টলি লার্জ দ্যান দ্য গিভেন ইয়ার, তো 1987 পরে এক্স্যাক্টলি পরে কত, 88, 1988 এটা কি ডিস্টিংক্ট? 1988 লিখতে গেলে 2টা 8 আসে, তাহলে প্রত্যেকটা সংখ্যা ডিস্টিংক্ট না। 1989 লিখতে গেলে কি আসে, 1989, 2টা 9 চলে আসে, তাহলে ওটাও ডিস্টিংক্ট না। তারপরে 1990 লিখলেও কিন্তু 2টা 9, 91 লিখলেও 2টা 9, 92 99 লিখলে তো আরও বেশি 9। এরপরে যখন তুমি 2000 লেখো, তো বাই ডিফল্ট সেখানে কিন্তু তোমরা বুঝতে পারছো বিষয়টা, ডিস্টিংক্টের বিষয়টা। মনে করো 1900 কত দেয়া আছে, 83, 83 দেয়া আছে না, না 89, 1987 দেয়া আছে। আচ্ছা,
1987 পরে যে ইয়ারটা সেটা কত? 1988। এটা কি ডিস্টিংক্ট? দুইটা 8 চলে আসে। ডিস্টিংক্ট মানে কি? এই সবগুলোই কি হবে? ভিন্ন। তো সবগুলো ভিন্ন না। 1989 লিখলে সবগুলো ভিন্ন না। তারপর এইভাবে করতে করতে 1900 যদি তুমি 90 লেখো, সবগুলো ভিন্ন না, ভিন্ন না। এভাবে করতে করতে তুমি যদি 1999 পর্যন্ত যাও, তাও তো তোমার সবগুলো ভিন্ন নয়, যেগুলো সেম আসতেছে। তুমি এরপরে 2000 লিখলা, সবগুলো ভিন্ন? অবশ্যই না। 2001 থেকে 2009 পর্যন্ত সবগুলো তো ভিন্ন না, কারণ কি? যে 0000 দুইটা সেম আসতেছে। 2010 লিখিত, তা তো ভিন্ন না, এই যে সেম আছে। 2011 লিখলে সেখানেও দুইটা এক আছে। 2012 লিখলে সেখানে দুইটা 2 আছে, তাহলে ভিন্ন হইল না কিন্তু। 2013 এইখানে কিন্তু দেখো সবগুলোর সংখ্যা কি? ভিন্ন। তো তোমার প্রশ্নে দেওয়া আছে 1987, তোমাকে বের করতে হবে 1987 এক্স্যাক্টলি পরের সংখ্যা থেকে তুমি শুরু করবা। কোথায় যেয়ে থামবা? যেখানে যেয়ে দেখবা যে সবগুলাই ভিন্ন, এবং ওইখানে থাইমা ওইটাই তোমাকে কি করতে হবে? প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? তো এটা আমরা আমাদের ইয়ারগুলা কেমন হবে? মিনিমাম ইয়ার হতে পারে 1000, ম্যাক্সিমাম ইয়ার হতে পারে কত? 9000, এরকম একটা রেঞ্জ দেওয়া থাকবে। ফাইন। সো ওকে, আচ্ছা, এরকম একটা রেঞ্জের মধ্যে তোমাদের ইয়ার, তার মানে তোমাদের ইয়ারটা সবসময় কয় ডিজিটের হবে? 4টা ডিজিটের হবে, এটা তো ফিক্সড। 4 ডিজিটের। এর থেকে আগের সংখ্যাটা কত? 3 ডিজিটের, তাই না? 3 ডিজিটের সংখ্যা হবে না, অবশ্যই 4 ডিজিট হবে। তাহলে আমরা এটা কিভাবে সলভ করতে পারি? দেখো, আমার এটা সলভ করা আছে, আমি সলভটাই দেখাই দিই, কষ্ট করে আর লিখবো না। কিভাবে সলভ করছিলাম সেই অনেক আগে, বাবা অনেক কিছু লিখছি তো। আচ্ছা, তখনও C++ দিয়ে তাহলে সলভ করতাম না। বাহ, অনেক কোড লিখে ফেলছি। আচ্ছা, এটা কঠিন হয়ে যাচ্ছে দেখতে, দরকার নেই এটা, ঠিক আছে? যদিও আমাদের একটা ইন্টিজার নাম্বার দেয়া থাকবে, বাট হচ্ছে আমরা এটা ইন্টিজার বাদেই সলভ করতে পারি, ঠিক আছে? আমাদের কয় মিনিট সময় আছে? বেশিক্ষণ মনে হয় সময় নেই। আমি এখানে সলিউশনটা এখানে লিখি যে আমাদের একটা ইয়ার দেয়া থাকবে ওয়াই, আমাদের একটা আউটপুট দিতে হবে। সলিউশন এখানে একটু লিখি, দেন হচ্ছে ওইটা C++ আমরা লিখে ফেলবো, প্রয়োজন নেই, সমস্যা নেই। দাদা কোডটা গ্রুপে একটু দিয়ে দিয়েন। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমাদের এটা তোমাদের কি আছে বোঝার দরকার নেই, আমি মেইন কোডটুকু লিখি, ঠিক আছে? এটার দিকে ফোকাস করো। তোমাদের একটা ইয়ার দেয়া থাকবে, তারপরে সেটা স্ক্যানএফ দিয়ে সেটাকে ইনপুট নেবা। তো নেওয়ার পরে কি করবা? আমাদের কি করতে হবে? ফর একটা লুপ চালাইতে পারি, ঠিক আছে? তো আচ্ছা, এখানে যদিও আমাদের একটা ইন্টিজার দেবে, বাট ওটাকে আমরা একটা স্ট্রিং হিসেবেও বিবেচনা করতে পারি। যেমন আমাদের দেওয়া থাকলো কত? 1987, 4 ডিজিট। সেটাকে আমি একটা স্ট্রিং হিসেবে ইনপুট নিলে খুব সহজ হয়ে যাবে কাজটা। str, ও আচ্ছা, তোমাদের তো আবার স্ট্রিং শেখা হয় না। তাহলে তোমাদের হচ্ছে কি ক্যারেক্টার অ্যারে, হ্যাঁ, ক্যারেক্টার নাম দিলাম ওয়াই। কত লেন্থের হবে? 4 লেন্থের। তাহলে আপনার নাল ক্যারেক্টার সহ হচ্ছে 5 লেন্থের হয়ে যাবে। আচ্ছা, তো ডিফিকাল্ট হয়ে যাবে সি দিয়ে করাটা। আচ্ছা, তো আমার বাই ডিফল্ট, ওকে, আমি ইন্টিজার দিয়ে করি। ইন্টিজার ওয়াই স্ক্যানএফ। আমাদের সময় আছে রে, কয় মিনিট সময় আছে? 4 মিনিট। তাহলে হবে না, 4 মিনিটের মধ্যে সলভ করা যাবে না। আমি নতুন করে আবার লিঙ্ক দেবো। এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম ছিল, যেহেতু এটা আমরা হ্যাঁ, দিতে পারেন। শেষ করি, তাহলে আমি নতুন আবার একটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে?
আচ্ছা, ও আচ্ছা, ওরা ওরা মনে হয় বুঝতে পারে না যে সেম লিঙ্কে জয়েন করতে হবে। আচ্ছা, এই প্রবলেমটা দেখে শেষ করব, সমস্যা নেই, একটু জয়েন করুক। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের একটা ওয়াই থাকবে, ওয়াইটাকে আমরা ইনপুট নিলাম। আমাদের কাজ হচ্ছে ওয়াই এর পরের সংখ্যাটা দিয়ে শুরু করা, তাই না? তাহলে আমরা একটা ফর লুপ চালাই। ফর প্রথম অংশটা কি ফাঁকাই থাক, প্রথম অংশ আমরা তো ওয়াই দিয়েই শুরু করব। আমরা ইনিশিয়ালাইজেশনের দরকার নেই, কারণ আমাদের ওয়াই এর যে মান সেটা নিয়ে হচ্ছে আমরা কাজ করব। আমরা ওয়াই এর পরের সংখ্যাটা নিয়ে কাজ করব, তাই না? ঠিক কিনা? সাপোজ ওটার নাম আমরা এক্স দিলাম। এক্স হতে পারে কি এক্স এর মিনিমাম, আচ্ছা আমরা এইভাবে দিতে পারি জিনিসটা, ফর ইন্টিজার এক্স। ঠিক আছে, এক্স ইকুয়াল টু কত থেকে শুরু করব? ওয়াই এর থেকে এক বেশি থেকে শুরু করব। তো কতক্ষণ পর্যন্ত চলবো? ইনফিনিটি পর্যন্ত চলবো, তার মাঝখানে আমার কিছু আর দিলাম না। ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত আমি চলবো। প্রত্যেকবারে আমি এক্স এর মান কত করে বাড়াবো? এক করে বাড়াবো, এক্স প্লাস প্লাস। এখানে যখন আমি কোনো শর্ত দিলাম না, তার মানে কি বোঝাচ্ছে? এই লুপটা আমার ইনফিনিটি বার চলবে। ঠিক আছে, এখানে আমার শর্ত যদি না দিই তাহলে কি বোঝাবে? ইনফিনিটি বার এটা চলতে থাকবে। ঠিক আছে, চলতে থাক, আমি কোনো একটা সময় ব্রেক করব, যখন আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব তখন বলবো যে ব্রেক। তাহলে ব্রেক করলেই তো এখান থেকে বের হয়ে চলে আসবে, তাহলে আর ইনফিনিটি থাকলো না। ফাইন, এখন আমার কাছে একটা নাম্বার আছে। ইনিশিয়াল অবস্থায় ধরো ওয়াই এর মান আছে কত? 1987, যেটা। তাহলে ইনিশিয়াল অবস্থায় আমাদের এক্স এর মান কত হবে? ইনিশিয়াল অবস্থায় এক্স এর মান হয়ে যাবে 1988, তাই না? প্রাথমিক অবস্থায়, ঠিক কিনা বলো? প্রাথমিক অবস্থায় এক্স এর মান আসলে 1988। আমাদের তো চেক করতে হবে যে এখানে সবগুলো নাম্বার ডিস্টিংক্ট কিনা, আলাদা কিনা। তাহলে এখানে যে আমাদের যে ডিজিটগুলো আছে এটা সেম নাকি ডিফারেন্ট? আচ্ছা, এটা কেমনে বুঝবো? এটাকে আমরা, যেহেতু আমাদের এখানে কি চারটা ডিজিট আছে, তাই এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? এক। যদি এটাকে আমি 100 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? 100 দিয়ে ভাগ করলে পাবো 19। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করতে পারি যে এখানে যে ডিজিটগুলা, এটাকে আমরা একটা অ্যারের মধ্যে আমরা রাখতে পারি। চারটা ডিজিট, তাহলে ইন্টিজার সাইজের আমি একটা অ্যারে নিলাম, 4 সাইজের। ঠিক আছে, তো হয় আমরা একটা লুপ চালাইয়া ডিজিটগুলো আলাদা করে কিভাবে? 10 দিয়ে যখন আমরা ভাগ করি, এই সংখ্যাটাকে যখন আমরা 10 দিয়ে ভাগ করব তখন আমরা পাবো 198। আর 10 দিয়ে যখন আমরা মড করব তখন পাবো আমরা লাস্টের 8। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা চারটা মান আমরা বের করে ফেলি। কিভাবে? হোয়াইল এক্স নট ইকুয়াল টু 0, বা শুধু হোয়াইল এক্স লিখলেও হইতো। তো প্রথমে আমাদের যে ধরো ইন্টিজার আমরা একটা নিলাম আই সমান ধরো 0। আচ্ছা, প্রথমে আমাদের কাজটা হচ্ছে যে এই সবার ডানে যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে অ্যারের প্রথম ইন্ডেক্সে আমরা রেখে দেব। ঠিক আছে, তো কিভাবে করতে পারি? যে রিমাইন্ডার যদি আমরা 10 দিয়ে যদি মড করি তাহলে আমরা এই 8 পাবো।
তাহলে এটাকে আমরা নাম দিতে পারি ইন্টিজার, অথবা ডাইরেক্ট এটাকে এভাবে লিখতে পারি অ্যারের আইতম, অর্থাৎ অ্যারের 0তম লোকেশনে ফার্স্টে আমার বসবে কে, যে এক্স যে ভ্যালুটা আছে সেটাকে 10 দিয়ে মড করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটা। তাহলে এটা, তাহলে আমাদের কি হলো কাহিনীটা, অ্যারের 0তম লোকেশনে প্রথমে আমাদের কে ঢুকবে, ওই যে 1988 কে যদি 10 দিয়ে মড করো তাহলে অ্যান্সারটা কত আসবে, 8 আসবে। তাহলে 8 ঢুকে যাবে, ঠিক আছে। 8 ঢুকে যাওয়ার পরে আমরা কি করব, এই এক্স কে যখন আমি আবার 10 দিয়ে যখন আমি ভাগ করে দেব, তখন আমাদের 1001988 এটাকে যদি তুমি 10 দিয়ে ভাগ করো রেজাল্ট কত আসবে, রেজাল্ট আসবে 198, নট 198.8, কারণ আমি ইন্টিজারকে যখন ইন্টিজার দিয়ে ভাগ করব তখন এই ফ্র্যাকশন অংশটুকু থাকবে না। তাহলে আমাদের পরবর্তী কাজটা হচ্ছে এই এক্স কে কি করতে হবে, এক্স কে 10 দিয়ে ভাগ করে সেটাই এক্স এর মধ্যে আমরা রেখে দেব। তাহলে এখন পরবর্তীতে আমাদের এক্স এর মানটা হয়ে যাবে 100, এইটা রেখে আমাদের পরবর্তীতে এক্স এর মানটা হয়ে যাবে কত, জাস্ট 198। তো সেই 198টা জিরোর তো না, তাহলে অবশ্যই আমাদের এর পরবর্তী যে ইন্ডেক্সটা, তাহলে পরবর্তী ইন্ডেক্সটা পাওয়ার জন্য আমাদের প্রথমে তো আমরা আই এর ভ্যালু 0 ছিল, তাহলে পরবর্তীতে আই এর ভ্যালু আমরা 1 বাড়াই দিই, আই প্লাস প্লাস করে দিই, অর্থাৎ আই এর ভ্যালু 1, অর্থাৎ এর আমাদের 1তম লোকেশনে। তাহলে আমাদের এখন কি ঢুকবে, ওই 198কে যে 10 দিয়ে মড করলে যেটা হয়, 198কে 10 দিয়ে মড করলে তো আমাদের কত হয়, 8 হয়, ফাইন। আবার কি করব, এই 198কে আবার 10 দিয়ে আমরা কি করব, ভাগ করব, ভাগ করলে কি হবে, 19 বার যাবে, তাহলে এক্স এর মান হয়ে যাবে 19। সেই 19 আবার এখানে যাবে, বলবে 0 তো না, তাহলে আই এর ভ্যালু ইতিমধ্যে কিন্তু 0 1 তো হয়ে গেছে, এরপরে আই এর ভ্যালু হয়ে গেছে 2, তাহলে এর 2তম লোকেশনে আমাদের কত আসবে, কত আসবে, ওই আমাদের যে 19 সংখ্যাটা ছিল সেটাকে 10 দিয়ে মড করলে যা হয়, 10 দিয়ে মড করলে 9 থাকে, ঠিক আছে, 9 ঢুকে গেল। তখনও কি হইলো, আমাদের আয়ের মান আর এক বেড়ে যাবে, যাই হোক 3 হয়ে যাবে তখন এটা। এখন এই 19টাকে যখন আমি 10 দিয়ে যখন ভাগ করে দেবো তখন কতবার যাবে, একবার, এক্স এর ভ্যালু হয়ে যাবে 1, তখনও কিন্তু লুপটা কাজ করতেছে, এক্স তো 0 হয় নাই। তাহলে এর 3 নাম্বার লোকেশনে কত ঢুকে যাবে, 1কে 10 দিয়ে মড করলে কত হয়, 1। তাহলে এর সরি এর 3 নাম্বার যে লোকেশন সেখানে এর 3 নাম্বার লোকেশন সেখানে ঢুকে যাবে কত, 1। আমরা বেসিক্যালি এই 3 নাম্বার লোকেশনে 1 ঢুকে গেল, তারপরে আর আয়ের মান বাড়বে, সেই 1কে যখন আবার 10 দিয়ে ভাগ করব, 1কে 10 দিয়ে ভাগ করলে কত হয়, 0 পয়েন্ট সামথিং। আমরা কি বলছিলাম, ইন্টিজারকে ইন্টিজার দ্বারা ভাগ করলে ফ্র্যাকশন শুরু থাকে না, তাহলে 0 হয়ে যাবে, ফাইনালি এটার মানটা কি হয়ে যাবে, 0। তাহলে এক্স নট ইকুয়াল টু 0 এই কন্ডিশনটা ব্রেক হয়ে যাচ্ছে, তাহলে লুপ থেকে চলে আসবে। তাহলে এই যে আমাদের যে অ্যারেটা ছিল, সেই অ্যারের মধ্যে যে 4টা উপাদান, সেই 4টাকে আমি আলাদা করে ফেলছি, যে আমাদের ইনপুট যেটা দেওয়া আছে সেটাকে আমরা 4টা আলাদা ডিজিটে ভাগ করে ফেলছি। তাহলে এই 4টা ডিজিট যদি আমাদের কি হয়, ভিন্ন হয়, তাহলেই তো আমরা বলতে পারবো যে এটা একটা কি, ডিস্টিংক্ট, তাই না, ওই নাম্বারটাই আমরা প্রিন্ট করব। তাহলে এখন আমাদের একটা লুপ চালিয়ে দেখতে হবে যে এর কোনোটার সাথে কোনোটা ম্যাচ করে কিনা। তাহলে সেটা কীভাবে করতে পারি, আমরা এভাবে বলতে পারি অ্যারে 0, আর অ্যারে 0 যদি অ্যারে 1 2 3 কোনোটার সমান না হয়, এবং অ্যারে 1 যদি 2 3 এই কোনোটার সমান না হয়, অ্যারে 2 যদি অ্যারে 3 সমান না হয়, তাহলে কি বলতে পারতেছি, প্রত্যেকটার ডিস্টিংক্ট, মানে এইটা কোনোটার সাথে ম্যাচ করলো না, ঠিক আছে। তারপরে এইটা এই দুটার কোনোটার সাথে ম্যাচ করলো না, এইটা এটার সাথে ম্যাচ করলো না, তার মানে কি প্রত্যেকটাই ডিস্টিংক্ট। তাহলে লজিকটা আমরা এইভাবে লিখতে পারি যে ইফ অ্যারে 0 এটা হচ্ছে অ্যারে 1 এর সমান না, আর কি অ্যারে 1 সেটা সমান না কার, সরি অ্যারে 0টা কার সমান না, অ্যারে 2 এরও সমান না, এবং কি অ্যারে
0, এটা অ্যারে 3 এরও সমান না। ঠিক আছে, তাহলে এটার সাথে এগুলোর কোনোটা সমান না। আবার এটাও কি এটার সমান না। যেহেতু এটা এটার সমান না, তাহলে এটা এটার সমান না, এটা তো এমনি হয়ে যাবে। তাই এটার সাথে এটার আবার নতুন করে চেক করার দরকার নেই। এটার সাথে বাকি দুটোর আমরা চেক করি, তাহলে তো হচ্ছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে অ্যারে 1 সেটা সমান না কার, অ্যারে 2 এর। আচ্ছা, সামনে আগাইতে থাকি। তারপরে অ্যারে 1 সেটা সমান না কার, 2 যেহেতু লিখছি তাহলে অ্যারে 3 এর সমান না। আর সর্বশেষ আরেকটা কি, অ্যারে 1 দিয়ে লেখা শেষ, অ্যারে 2। অ্যারে 2 সেটা যদি অ্যারে 3 এর সমান না হয়, যদি আমি এটা ডাবল ফর লুপ দিয়ে করে ফেলতে পারতাম, কিন্তু সিম্পলিসিটির জন্য একটু বড় করে কোড লিখলাম আর কি। তাহলে এই লাইনটা দ্বারা আমার কি বোঝাচ্ছে যে কোনোটাই আসলে কোনোটার সমান না। কিন্তু আমরা 4টাই ডিজিট পাবো, বেশি তো আর পাবো না। কারণ এই যে এখানেই হচ্ছে আমাদের জিনিস, যে আমরা এটা দেখেই বুঝতে পারছি যে এখানে সর্বনিম্ন হতে পারবে 4 ডিজিট, সর্বোচ্চও হতে পারবে 4 ডিজিট। তাহলে 4টাই ডিজিট থাকবে, বেশি থাকবে না। এই ইনপুট কনস্ট্রেন্টটা আমাদের এইভাবে হেল্প করছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি এরকম কেউ কারো সমান না হয়, তাহলে আমরা কি করে ফেলবো? তাহলে ওটাই তো আমাদের প্রিন্ট করতে হবে, printf। প্রিন্টএফ কাকে প্রিন্ট করব? খাইছে। আমরা যে এক্স এর মানটা নিছিলাম, সেই এক্স তো আমাদের এই ভাঙতে ভাঙতে আমরা শেষ করে ফেলছি। তাহলে এখন কাকে প্রিন্ট করব? তো বিপদে পড়ে গেলাম। তাহলে ওই এক্সটার একটা আমরা কপি রেখে দিই। ঠিক আছে, সেই কপিটাকে তো আর চেঞ্জ করতেছি না। তাহলে আমরা এটার নাম দিলাম এক্স এর একটা কপি, নাম দিলাম এক্স এর একটা কপি, আমরা রেখে দিয়েছি কি এক্স। তাহলে ওই কপিটা তো আর আমরা চেঞ্জ করি নাই। তাহলে আমরা প্রিন্টএফের মধ্যে যদি %d, এক্স এর যে কপিটা আছে সেইটাকে আমরা প্রিন্ট করে দিলাম, তাহলে তো আমাদের হয়ে যায়। এবং আমরা কি করব, ওই যে ফর লুপটা যেহেতু ইনফিনিট লুপ হয়ে গেছিল, সেটাকে আমাদের ব্রেক করতে হবে না, ব্রেক। তো ব্রেক করলে কি হচ্ছে, আমাদের লুপ থেকে চলে যাচ্ছে ব্রেক হয়ে। তাহলে এই অবস্থায় তার মানে এটা প্রিন্ট করার পরে এটার লুপটা ব্রেক হয়ে যাচ্ছে, আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবস্থা। তো এটা অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে, সি দিয়ে করছি। এটা যদি আমি C++ দিয়ে করতাম আরও খুব সহজে অল্প লাইনে লিখে ফেলতে পারতাম। আমরা টেস্ট করে দেখি আমাদের অ্যান্সারটা ঠিকঠাক মতো দেয় কিনা। 1987। কি ব্যাপার, আমার তো ইনপুটই নিচ্ছে না। SCNF আমি ঠিকঠাক মতো লিখছি। 1987 বা 86, 86 পরে 87, রাইট? ঠিক আছে, তাহলে 1987 দিই, 1988 দিই। কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? এক্স প্লাস প্লাস, ও সরি, এই যে আমাদের তো এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? প্রত্যেকবারে এক্স এর ভ্যালু এখানে চেঞ্জ হয়ে এক্স তো হয়ে গেল কি 0। তো যখন 0 হয়ে যাবে তখন তো আর এই কন্ডিশনে ধরো ম্যাচ করলো না, তো এক্স তো আবার 1 হয়ে শুরু করবে, তাই না? বুঝছো কাহিনীটা? প্রবলেমটা কোথায় হয়েছে? ধরো এক্স এর ভ্যালু 1987 তো 1988 হয়ে গেল এক্স এর ভ্যালু। তো এখানে যে অপারেশনগুলো হচ্ছে, এই অপারেশনের মাধ্যমে তো এক্স এর ভ্যালু সর্বশেষ কি হয়ে গেল 0। তারপরে ধরো এটা ডিস্টিংক্ট না, এই কন্ডিশন মানলো না, তখন আবার লুপে ফিরে গিয়ে কি হয়ে যাবে, এক্স তো 0 হয়ে গেছে, এখানে এক্স প্লাস প্লাস দিয়ে কি হয়ে যাচ্ছে, এক্স 1 হয়ে যাচ্ছে। তো এক্স যেটা থাকার কথা ছিল 1987 পরে 1988, সেটা কিন্তু আর থাকতেছে না। বুঝছো? তাহলে তাহলে আমরা কি করব? আমরা একটা কাজ করতে পারি। এই যে আমাদের এক্স, এই এক্স এর ভ্যালু রাখছি এক্স কপির মধ্যে, ওইটা কিন্তু আমরা চেঞ্জ করি নাই। তাহলে 1987 হয়ে গেল কত, 1988। 88-এর জন্য আমরা চেক করলাম। পরবর্তীতে আমাদের এক্স এর ভ্যালু কত হওয়া উচিত, 1989। এক্স কপিতে আছে কত, 1988। তাইলে আমরা একটা সিম্পল একটা কাজ করতে পারি, যে এক্স এর পরবর্তী যে ভ্যালুটা হবে, সেই ভ্যালুটা হবে, আমরা এইভাবে লিখতে পারি, এক্স এর পরবর্তী ভ্যালুটা হবে এক্স কপিতে যে ভ্যালুটা আছে সেই কপির ভ্যালুর সাথে 1 বাড়াই দিলাম।
এটাই হচ্ছে পরবর্তী এখানে এসে, তাহলে আমাদের এখানে আর নতুন করে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টেরও দরকার নাই, শেষ। ঠিক আছে, কারণ এই কাজটুকু আমরা আগেই করে নিলাম। তাহলে এখন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত আউটপুট আসবে আশা করি 1987 দিলে 2013। ঠিক আছে, আমরা এখানে আরো দু একটা টেস্ট কেস দেখি কি দেয়া আছে। 2013 দিলে আসবে কত? 2014। দেখি আসে কিনা। 2013 দিলে আসবে কত? 2014। হ্যাঁ, তার মানে আমাদের প্রোগ্রাম ঠিক আছে। আমরা এটা একটু কপি করে দেই তাহলে। এই যে আমাদের এলিফ্যান্টটা কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। ঠিক আছে, যাই হোক, একটু কঠিন লাগতে পারে মনে হয়। তো যখন সি প্লাস প্লাসটা করবা তখন হচ্ছে ইজি হয়ে যাবে। আমার মিটিং শেষ হয়ে গেছে অনেক আগেই। হ্যাঁ, আচ্ছা, কি আর করার, শেষ করি তাহলে।